এইচএসসি 26, 27 কিংবা আপকামিং যতগুলো ব্যাচ আসো, তোমরা যারা প্রিপোজিশন ঠিকমতো অ্যান্সার করতে পারো না তোমার এক্সাম হলে, আজকের ক্লাসটা পিওরলি তোমাদের জন্য। আমরা তো বিভিন্ন সেগমেন্টের প্রিপোজিশন শিখছি, বাট আমরা কি কখনো একদম প্রপারলি উত্তর করতে পারছি আমাদের এক্সামস হলে? আমরা কিন্তু পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা যেভাবে শিখছি, আমরা বক্স আঁকায় শিখছি, আমরা বিভিন্ন সেগমেন্টে শিখছি, বাট আমাদের পরীক্ষায় হলে আমাদের একদম বাস্তবিকভাবে যে ব্যবহারগুলো করতে হয় ওইটার জন্য কিন্তু ওই বক্স আঁকায় শেখাটা পর্যাপ্ত না। আজকে আমরা দুইটা সেগমেন্ট আমাদের প্রিপোজিশনের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে ফেলবো আমাদের এই ক্লাসটার মাধ্যমে। সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের রিহামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। সো আজকের ক্লাসটা যদি তুমি করো প্রিপোজিশনের, আমি তোমাকে এতটুকু বলতে পারি, তুমি ফুল ক্লাসটা করার পর প্রিপোজিশন নিয়ে তোমরা ন্যূনতম কোনো প্রবলেম অ্যারাইজ করবে না যদি একটু ভালো করে ক্লাস করার পরে আমি যেভাবে বলবো ওইভাবে প্র্যাকটিস করতে পারো। সো দেখো, ফার্স্ট অফ অল প্রিপোজিশন অ্যাকচুয়ালি দুই প্রকার, আমরা কিন্তু জানি। একটা হচ্ছে তোমার জেনারেল প্রিপোজিশন, দুই প্রকার মানে এটা ক্যাটাগরি করা হয়েছে জাস্ট এক্সামে কোন কোন সেগমেন্ট থেকে প্রশ্ন আসে সেইটার উপর বেস করে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার জেনারেল প্রিপোজিশন, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো তোমরা শুধুমাত্র যারা জেনারেল প্রিপোজিশন শিখে এক্সাম হলে যাও, বা জেনারেল প্রিপোজিশন বা ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, সো এরকম সেগমেন্ট থেকে যারা তোমরা এক্সাম হলে যাও, তোমরা কিন্তু ডেফিনেটলি ভালো করতে পারো না। কারণ এক্সাম হলে আমার এইচএসটি স্ট্যান্ডার্ড কোশ্চেনের ভিতরে কিন্তু শুধু নট অনলি আমার জেনারেল প্রিপোজিশন বাট অলসো আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনক্লুডেড থাকে, ঠিক আছে? সো দেখো, আমরা প্রিপোজিশন, আমি যদি তোমাকে এখন ডিরেক্ট আস্ক করি যে তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা যারা ভিডিওটা দেখতেছো, ভাইয়া বা আপু বা যেই হও, সো তুমি আমাকে বলো তো 20টা প্রিপোজিশনের নাম। আমি যদি তোমাকে একদম জেনারেলি জিজ্ঞেস করি, আমি ভালো করে জানি ইন, অ্যাট, অফ, ঠিক আছে, উইদিন, বিটুইন, এর বাইরে তোমরা সর্বোচ্চ 10 থেকে 15টা প্রিপোজিশনের নাম বলতে পারবা। 99% স্টুডেন্ট বা 90% স্টুডেন্ট, ধরলাম 10% পারো আর 90% মনে করো পারো না, বেশিরভাগ তো তোমরা পারো না, না যে 10টা বা 15টার বেশি প্রিপোজিশন নাম তুমি জানো না, তাহলে তোমার পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে তুমি কিভাবে উত্তর করবা? তুমি নামই জানো না। সো আজকে আমরা জেনারেল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুইটা প্রিপোজিশনের বিভিন্ন সেগমেন্ট এত সুন্দর করে ঘাটাঘাটি করে শিখবো, তুমি জাস্ট আমাদের ক্লাসটা করার পরে বুঝবা যে প্রিপোজিশন এইভাবে আমি যদি পড়তে পারতাম তাহলে আমার প্রিপোজিশনে আর কোনো প্রবলেম থাকতো না। আমাকে জানতে হবে প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশনের নাম, প্রিপোজিশনের বাংলা অর্থ, ঠিক আছে, আমাদের প্রিপোজিশন জানতে হবে, প্রিপোজিশনের বাংলা অর্থ জানতে হবে। আমরা কিন্তু এক্সাম হলে আমরা চিত্র দেখে, চিত্র অনুযায়ী কিন্তু আমরা প্রশ্ন উত্তর করি না। আমরা কি করি? বাংলা অর্থ অনুযায়ী, আমার ওইখানে বাংলা অর্থ কি আসতেছে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রিপোজিশনটাকে বসাই ওইখানে। সো অ্যাকচুয়ালি আমি যদি আমার ওই বাংলার যে অর্থটা প্রিপোজিশনের, বা প্রিপোজিশন যে কতগুলো আছে বা আবার কতগুলো নেসেসারি, সো এই সেগমেন্টগুলো যদি ভালো করে না জানি, দেন আমরা প্রিপোজিশনে ভালো একটা মার্কস তুলতে পারবো না। সো আজকে আমরা জেনারেল প্রিপোজিশন শিখবো মাত্র 30টা, যেই 30টা থেকে প্রত্যেকটা বছর সর্বোচ্চ পরিমাণ ইউজ তোমার করতে হবে। তোমার কিসে বলো তো? তোমার এক্সামের প্রশ্নে, মানে যেখান থেকে জেনারেল প্রিপোজিশন সর্বোচ্চ পরিমাণ থাকে সেই 30টা মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল প্রিপোজিশন বাংলা সহ আমরা প্র্যাকটিস দেখবো, তারপরে প্রিপোজিশন দেখবো, তারপরে কিন্তু অ্যাট লাস্ট আমি কি করবো? তোমাদের বোর্ড কোর্সে সলভ করাবো, ঠিক আছে? সো ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো প্রিপোজিশনের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, আমরা প্রথমে একটা প্রিপোজিশন দেখবো ইন। ইনের বাংলা অর্থ কি? ভিতরে। আমরা কিন্তু বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা করে, আমাদের এত ব্যাখ্যার প্রয়োজন নাই। আমি বাংলা অর্থ অনুযায়ী আমার পরীক্ষার খাতায় প্রশ্নে আমি কি করব? উত্তরটা করব। আমি এত ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় ওই 20 মিনিটের ভিতরে এত টাইম পাবো না। সো এত ব্যাখ্যা দিয়ে তো আমার কিছু যায় আসবে না। আমি জাস্ট এক্সাক্ট মিনিংটা যদি জানি, আমি জাস্ট বাংলাটা যদি করতে পারি, দেন আমার রেজাল্টটা ভালো আসবে। সো ইন মানে ভিতরে, ইন মানে ভিতরে, অর্থাৎ কোনো কিছুর ভিতরে অর্থে আমরা ইন ব্যবহার করি। অর্থাৎ ইন, যেখানে ইন শব্দটা ব্যবহার করতে হবে আমরা বুঝবো, ওইখানে আমরা ইন শব্দটা তখনই ব্যবহার করবো যখন ভিতরে এরকম সামথিং কোনো কিছু বোঝায়। যেমন ইন মানে ভিতরে, যেমন হি ইজ ইন দ্য রুম, সে রুমটার ভিতরে, হি ইজ ইন দ্য রুম। তারপরে কি? অন মানে উপরে, কিসের উপরে? কোনো কিছুর পরে উপরে বুঝাইতে এরকম লেগে থাকা, ঠিক আছে, লেগে থাকা বুঝাইতে যে উপরটা, এইটা বুঝাইতে আমরা অন বসাই। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের পরে কিন্তু বইটা আছে, বইটা টেবিলের পরে লেগে আসে না, বইটা টেবিলের পরে লেগে আসে না, ঠিক আছে? তুমি কিন্তু বাংলা অর্থ, তুমি কিন্তু এত ইন ডিটেইলস দেখতেছো না, তুমি জাস্ট বাংলা অর্থ অনুযায়ী কিন্তু বসাইতেছো। অ্যাট মানে কি? কোনো নির্দিষ্ট স্থান বা সময়। অ্যাট মানে কোনো নির্দিষ্ট স্থান বা কোনো নির্দিষ্ট সময়। যেমন আই উইল মিট ইউ অ্যাট 5 PM। তারপরে কি? আন্ডার মানে নিচে, আন্ডার মানে নিচে, আন্ডার মানে কি? নিচে। আবার বিলো মানে নিচে। এখন বিলো আর আন্ডারের পার্থক্যটা কি? বিলো অ্যাকচুয়ালি তোমার কোনো গ্রেডের নিচে বোঝাইতে ব্যবহৃত হয়। কি বললাম? বিলো হচ্ছে গ্রেডের নিচে, মানে তোমার পদমর্যাদা, তারপরে তোমার তাপমাত্রা, এই সকল জিনিসগুলা বুঝাইতে কিন্তু আমরা বিলোটা ব্যবহার করে থাকি। বাট আন্ডারটা আসলে তোমার খাটের নিচে, তারপরে টেবিলের নিচে, এই সকল যে নিচে, এইগুলা বুঝাইতে কিন্তু অ্যাকচুয়ালি আন্ডারগুলো ব্যবহার করা হয়, মানে আন্ডার যে আমাদের প্রিপোজিশন ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, অর্থাৎ বিড়ালটা কিসের নিচে? বিছানার নিচে। তারপরে কি? ওভার মানে উপরে। দেখো অন, ওভার, অ্যাবাভ, এটা কিন্তু উপর অর্থ ব্যবহৃত হয়। এখন অনটা ব্যবহৃত হবে কোন জায়গায়? যখন ওই যে লাগানো উপরে, ঠিক আছে? আর
ওভারটা কোথায় ব্যবহৃত হবে? ওভারটা হবে তোমার অনেক থেকে আরেকটু উপরে বোঝাইলে তোমার কি হবে, অনেক থেকে আরেকটু উপরে যদি বোঝায় সামাও তখন তুমি ব্যবহার করবে ওভার। আর তার থেকে যদি আরো একটু উপরে বোঝায় তাহলে তুমি ব্যবহার করবে, একদম সর্বোচ্চ উপরে বুঝাইলে তুমি কি ব্যবহার করবে? অ্যাবভ। অর্থাৎ উপরে উপরে কি উপরে তুমি কিন্তু বুঝলা, জাস্ট উপরে। এই বাংলা মিনিংটা আমার মনে রাখা বা বাংলা মিনিংটা জানা এটা টু মাচ নেসেসারি, ঠিক আছে? সো ওভার মানে উপরে, দেখো স ছাড়া উপরে, যেমন দ্য বার্ড ফ্লি ওভার দ্য হাউস, অর্থাৎ পাখিটা তোমার বাসার উপর থেকে কিন্তু উড়ে গেল। তো উড়ে যাওয়া এটা একদম সোয়া না, তোমার আমার আমার যে বাসার ছাদকে এটা শুইছে, শুই নাই কিন্তু সে কিন্তু উপর দিয়ে উঠতেছে না। তারপরে কি অ্যাবভ মানেও কিন্তু উপরে, যেমন হিজ মার্কস আর অ্যাবভ অ্যাভারেজ। তারপরে কি আছে দেখো, বিলো মানে নিচে, বিলো দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো, ঠিক আছে? অর্থাৎ আমি তোমাদের বলছিলাম না বিলো মানে তোমার কিসের নিচে বোঝায়, ওই যে টেম্পারেচার তাপমাত্রা বলছিলাম না, গ্রেড মানে তোমার পদমর্যাদা, যেমন টিচার মানে তোমার হেডমাস্টার আর তোমার জেনারেল যে অ্যাসিস্ট্যান্ট টিচার। সো এইরকম এই যে গ্রেডগুলোর ক্ষেত্রে আমরা বিলোটা ব্যবহার করি। বিহাইন্ড মানে পিছনে, যেমন হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার, সে কিন্তু গাড়ির পিছনে আছে, ঠিক আছে? তারপর ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, দ্য স্কুল ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, অর্থাৎ তোমার স্কুলটা মস্কো মসজিদের কিন্তু সামনে। সো এইখানে তুমি যদি খেয়াল করো এইটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। এখানে আমি এটা কেন তোমাদেরকে দিছি, কারণ মাঝে মাঝে আমরা দেখি ইনফ্রন্ট দিয়ে অফটাকে সাইলেন্ট করে দেয়, বা মাঝে সাথে দেখি ফ্রন্ট অফ দিয়ে ইনটাকে সাইলেন্ট করে দেয়। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। বিসাইডে মানে বাংলা অর্থ হচ্ছে পাশে, যেমন হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের পাশে বসেছিল। সো আমাদের ক্লাসটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আর এই পিডিএফটা যদি তুমি পেতে চাও, তুমি অবভিয়াসলি ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিলে, আর তুমি আমাদের ইউটিউবে থাকলে তোমার যত ক্লাস আছে নেসেসারি সব ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে, এই যে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার আমার ফুল প্রিপারেশন নামে এই যে প্লেলিস্টটায় তুমি ভিডিওটা দেখতেছো, এই প্লেলিস্টের সকল ক্লাস অ্যাভেলেবেল। যদি ইউটিউবে দেখে থাকো যুক্ত হয়ে যাও, আমাদের ক্লাসগুলো করে নাও, তোমার আর কোনো ধরনের কোনো প্যারা হবে না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস ওয়ান শট টাইপের। আর ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কিন্তু অনেক ভিডিও আছে আমাদের, তুমি যে ইউটিউব চ্যানেলে থাকো না কেন যুক্ত হয়ে গেলে কিন্তু পাবে, ঠিক আছে? আর এইটা তুমি ইউটিউব চ্যানেলে থাকলে কমেন্ট করলে পিডিএফ দিয়ে দিব, আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করো, শেয়ার করে দিন আমাদের পেজে মেসেজ করলে আমরা কিন্তু পিডিএফটা দিয়ে দিব। তারপরে কি আছে দেখো, টু মানে ঠিক পাশে বা দিকে, ঠিক পাশে বা দিকে, যেমন দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য পোস্ট অফিস, অর্থাৎ ব্যাংকটা পোস্ট অফিসের পাশে। তারপরে কি আছে বিটুইন, দুইটার মাঝখানে তুলনা বোঝাইতে, বিটুইন মানে মধ্যে, যেমন দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস, অর্থাৎ বলটা দুইটা বক্সের মাঝে বা মাঝখানে। তারপরে কি অ্যামাং, এর অধিক, যেমন হি ওয়াজ পপুলার অ্যামং ফ্রেন্ডস, অর্থাৎ সে তার বন্ধুদের ভিতরে অনেক বেশি জনপ্রিয়, বুঝছো? মানে এখানে দুইয়ের অধিক, একাধিক না, দুইয়ের অধিক, এমন আছে দুইয়ের অধিক, এখানে একটু ভুল লিখে ফেলছে। তারপরে কি বাই মানে কি দ্বারা বা পাশে, বাই মানে কি দ্বারা বা পাশে, কেউ তোমার পাশে আছে এটা বোঝাইতে তুমি বাই ব্যবহার করতে পারো, বা কারো দ্বারা কোনো কিছু করা হয়েছে এটা বোঝাইতে তুমি বাই ব্যবহার করতে পারো পাশে অর্থে, যেমন বা তোমার দ্বারা অর্থে, যেমন দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ, অর্থাৎ কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা লেখা হয়েছে, অর্থাৎ কবিতাটা লিখছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কি উইথ মানে সঙ্গে, সঙ্গে অর্থে আমরা উইথ ব্যবহার করি না, আই ওয়েন্ট উইথ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে বেরোইছিলাম। তারপরে কি উইদাউট মানে ছাড়া, হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে আমাদের মানে বিদায় না দিয়েই চলে গেল, ঠিক আছে? তারপরে কি আমাদের অ্যাবাউট মানে কি সম্পর্ক, সম্পর্কে মানে সম্পর্কে কোনো কিছু সম্পর্কে কোনো আমরা প্রেপোজিশনটা ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাবাউট, যে আই নো এ লট অ্যাবাউট হিস্ট্রি, আমি হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে মানে অনেক কিছু জানি। তারপরে কি অফ, র বা এর, ঠিক আছে? র বা এর এই বাংলা অর্থে আমরা অফ ব্যবহার করি, যেমন দ্য কালার অফ দ্য কার ইজ রেড, অর্থাৎ গাড়িটার কালার হয় লাল। তারপরে কি ফর, জন্য, জন্য অর্থে আমরা ফর ব্যবহার করি। তুমি একটু চিন্তা করে দেখো, আমি কিন্তু মানে কানেকশন করে দিচ্ছি, জন্য অর্থে কি ব্যবহার করি? ফর, মানে কোনো কিছুর জন্য, যেমন দ্য গিফট ইজ ফর ইউ, গিফটটা তোমার জন্য। তারপরে কি টু মানে দিকে বা কাছে, ঠিক আছে? টু মানে দিকে বা কাছে, যেমন এখানে হি ইজ গোয়িং টু স্কুল, সে কিন্তু স্কুলের দিকে যাচ্ছে, সেই স্কুলের দিকে যাচ্ছে, সেই স্কুলের দিকে যাচ্ছে, দিকে বোঝাচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে? তারপরে কি আছে ফ্রম, ফ্রম মানে হচ্ছে থেকে, কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায়, এরকম সেগমেন্টগুলো যখন বোঝায়, যেমন শি কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছিল, ঠিক আছে? তারপরে কি সিন্স, এখানে কিন্তু তোমার মেইনলি সময় নির্দেশ করে, থেকে, ঠিক আছে? যেমন আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010, আমি এখানে 2010 সাল থেকে বসবাস করি। তারপরে টিল বা আনটিল পর্যন্ত, যে ওয়েট আনটিল অর টিল আই কাম ব্যাক, এখানে ওয়েট করবো অপেক্ষা করে যতক্ষণ আমি ফিরে আসি। তারপরে কি ডিউরিং মানে সময়কাল, আই স্লেপ ডিউরিং দ্য ক্লাস, আমি আমার ক্লাস চলাকালীন সময় ঘুমাইছিলাম, ঠিক আছে? এই ডিউরিং কিন্তু এখানে হিয়ার ডিউরিং এজ এ প্রিপোজিশন। তারপরে কি ইনটু, ঠিক আছে? ইনটু এখানে কি ভিতরে গমন করা, যে হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে কিন্তু রুমটার ভিতরে গমন করছিল। তারপরে কি আউট অফ মানে বাইরে,
বাইরে, কোনো রুম থেকে বাইরে বেরোয় যাও, এটা অর্থে আমরা আউট অফ ব্যবহার করি, ran আউট অফ দ্য রুম। তারপরে কি অ্যালং মানে কি বরাবর, অ্যালং মানে বরাবর। তুমি যখন কোনো বিচের পাশ দিয়ে হাইটে যাবা, ঠিক আছে, বা নদীর পাশ দিয়ে হাইটে যাবা, একদম সোজা বরাবর, বরাবর এই বরাবর হাঁটা, বিচের পাশ দিয়ে হাঁটা বা নদীর পাশ দিয়ে হাঁটা বা কোনো জঙ্গলের পাশ দিয়ে হাঁটা, ভিতর দিয়ে না কিন্তু পাশ দিয়ে হাঁটা, পাশ বরাবর বুঝাইতে আমরা অ্যালং ব্যবহার করি, ঠিক আছে। পাশ দিয়ে আমরা হাঁটা বুঝাইতে কি ব্যবহার করি, তোমার অ্যালং ব্যবহার করি। যেমন উই ওয়াকড অ্যালং দ্য রিভার, আমরা নদীটার পাশ বরাবর হেঁটে গেছিলাম, ঠিক আছে। অ্যালং মানে পাশ বরাবর, নদী বলো, তারপরে তুমি বন জঙ্গল বলো, যাই কিছু বলো না করো, স্টেডিয়াম বলো, তুমি যদি পাশ বরাবর হেঁটে যাও তখন আমরা অ্যালং ব্যবহার করবো। তারপর কি অ্যাক্রস, যদি আড়াআড়ি, ঠিক আছে, যদি কোনো কিছু আড়াআড়ি ক্রস করো, যেমন তুমি যদি নদী ক্রস করো, আড়াআড়ি ক্রস করো, পুকুর ক্রস করো, ঠিক আছে, কোনো কিছু ক্রস করা, ক্রস করা, ক্রস করা, এই ক্রস করার জায়গায় আমরা অ্যাক্রসটা ব্যবহার করবো, যেমন হি সাম অ্যাক্রস দ্য রিভার। তারপরে কি থ্রু মানে কি জানো, ভিতর দিয়ে যাওয়া বা মধ্য দিয়ে যাওয়া। তো তুমি যদি কখনো একটা জঙ্গলের ভিতর দিয়ে যাও, তখন তুমি বা কোনো একটা মাঠের ভিতর দিয়ে যাও বা কোনো একটা ধান ক্ষেতের ভিতর দিয়ে যাও, এই যে ভিতর দিয়ে যাওয়া, যে মাঝখান দিয়ে যাওয়া, এইটা বুঝাইতে আমরা কিন্তু ব্যবহার করি থ্রু, ঠিক আছে। সো এই যে হি ওয়াক থ্রু দ্য ফরেস্ট, অর্থাৎ সে কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল বা গিয়েছিল আর কি। বিফোর মানে আগে, যেমন এখানে গিয়েছে ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর সানসেট, অর্থাৎ মানে সানসেটের আগে তুমি তোমার কাজটা শেষ করো। সো আমাদের জেনারেল প্রিপোজিশনের ভিতরে এই 30 জেনারেল প্রিপোজিশন ইজ টু মাচ ইম্পর্টেন্ট। তুমি দেখবা তোমার বোর্ড এক্সামে যে প্রশ্নগুলো আসছে মোটামুটি এই 30 জেনারেল প্রিপোজিশন থেকেই চলে আসছে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এটা হচ্ছে টু মাচ ইম্পর্টেন্ট সেগমেন্ট। বিলিভ মি গাইস, তোমরা শুধুমাত্র যদি জেনারেল প্রিপোজিশন শিখে এক্সাম হলে যাও, এটা তোমাদের জন্য অনেক বেশি রিস্কি। কজ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। ঢাকা ইউনিভার্সিটি সেগমেন্ট আমি যদি বাদও দিলাম, তুমি তো এখন এইচএসসির জন্য আমার কাছে পড়তেছো, সো এইচএসসিতে তুমি শুধুমাত্র কিন্তু জেনারেল প্রিপোজিশন পাবা না। তুমি দেখবা যে জেনারেল প্রিপোজিশন একটা, তুমি প্রিপোজিশনের প্রশ্ন 10টা গ্যাপ থাকে, তুমি দেখবা যে 3টা বা 4টা গ্যাপে, ম্যাক্স 3টা বা 4টা গ্যাপে জেনারেল প্রিপোজিশন। বাট মোস্ট অফ দ্য কেসেস তুমি দেখতে পাবা যে এরকম 6টা বা 7টা গ্যাপে আমার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিচ্ছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন দিবে আর তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো না জানো, সো তুমি তখন কি করবা, ঠিক আছে, হোয়াট ক্যান ইউ ডু, তুমি কিন্তু তখন বসে থাকবা, তুমি অ্যান্সার করতে পারবে না, তুমি আন্দাজে ইন এ টপ দিয়ে আসবা, বাট এটা কিন্তু প্রপারলি তোমার উত্তরটা হবে না। কজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা সেগমেন্ট আছে, মানে কোনটার পরে কি বসে, একটা মিনিং আছে, ঠিক আছে। সো এই মিনিংটা যদি আমরা না ধরতে পারি, সো দেন আমরা কিন্তু ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পুরা কি বলবো বলো তো, ঢেলে দিয়ে আসবো, আমাদের ওইখানে কিন্তু মার্কটা ভালো করে উঠবে না। লাইক এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের তুমি কয়েকটা সেগমেন্ট দেখে নাও, যে নির্ভর করা অর্থে আমরা জাস্ট এই পাশে বাংলা অর্থ রাখছি, আর এই পাশে কোনটার পরে কি দিলে কোনটা হয় মিনিং, জাস্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ। এইগুলো পড়লে মোটামুটি এইচএসসির 90% প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম তোমার সিকিউর হয়ে যায়। বা এর সাথে সাথে আমাদের একটা প্রিমিয়াম পিডিএফ আছে, ওইটাও আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো দেখো, অ্যাক্ট অন মানে নির্ভর করা, অর্থাৎ নির্ভর করা অর্থে অ্যাক্টের পরে অন বসে। ব্যাংক অন মানেও নির্ভর করা, কাউন্ট অন মানেও নির্ভর করা, ডিপেন্ড অন মানেও নির্ভর করা, হ্যাং অন মানে নির্ভর করা, হিঞ্জ অন মানেও নির্ভর করা, লিন অন মানে নির্ভর করা, রিলাই অন মানেও নির্ভর করা। অর্থাৎ নির্ভর করা অর্থে অ্যাক্টের পরে অন বসে, তাহলে অ্যাক্টের পরে অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে ব্যাংকের পরে অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে কি কাউন্টের পরে অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কাউন্টের পরে তুমি অফ বসাইতে পারবা না, ঠিক আছে, কারণ এটা একটা ধরাবাঁধা নিয়ম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর আমাদের কারো এখতিয়ার নেই যে আমরা এটা চেঞ্জ করব, কজ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। এবং এটার একটা নির্দিষ্ট বাংলা অর্থ থাকে, নির্ভর করা, ঠিক আছে। যেমন রিলাই অনের বাংলা অর্থ নির্ভর করা, আবার এখানে অ্যাক্ট অনের বাংলা অর্থ নির্ভর করা। রিলাই আর অ্যাক্ট দুইটা ডিফারেন্ট তোমার ওয়ার্ড, বাট এরা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের খাতিরে কিন্তু দুইটার বাংলা অর্থ একদম সেম অর্থ এরা তারা প্রোভাইড করতেছে, ঠিক আছে। সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি মানে প্রপারলি না শিখতে পারি, দেন আমরা অ্যাকচুয়ালি ভালো করতে পারবো না। সো এইগুলো মুখস্থ করে ফেলবো, পিডিএফটা নিয়ে শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে মুখস্থ করে ফেলো, বুঝছো। তারপরে কি কোনো কিছু থেকে বিরত থাকা বা কাউকে বিরত রাখা অর্থে অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইনের পর ফর্ম বসে, ব্যানের পর ফর্ম বসে, তারপর হিন্ডারের পর ফর্ম বসে, ডিবারের পর ফর্ম বসে, তারপর ডিটারের পর ফর্ম বসে, ডিসকারেজের পর ফর্ম বসে, প্রিভেন্টের পর ফর্ম বসে, প্রহিবিটের পর ফর্ম বসে, রিফ্রেইনের পর ফর্ম বসে, রেস্ট্রেইনের পর ফর্ম বসে। অর্থাৎ অ্যাবস্টেইন ফ্রম, ব্যান ফ্রম, হিন্ডার ফ্রম, ডিবার ফ্রম, ডিটার ফ্রম, তারপরে ডিসকারেজ ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, রিফ্রেইন ফ্রম, তারপর রেস্ট্রেইন ফ্রম, এগুলো বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা বা বিরত রাখা, ঠিক আছে। জাস্ট আমার সাথে রিপিট করো, বিরত থাকা বা বিরত রাখা, জাস্ট রিপিট করো, দেখবা যে তোমার সুন্দর করে কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো কিছুর জন্য কাউকে যদি আমরা উপযুক্ত বলতে চাই, অর্থাৎ উপযুক্ত অর্থে, উপযুক্ত বুঝো, উপযুক্ত একদম যে পারফেক্ট বা ফিট অর্থে আমরা কি বসাইতে পারি, উপযুক্ত অর্থে কম্পিটেন্টের পরে ফর, কম্পিটেন্ট ফর মানে উপযুক্ত, এলিজিবল ফর মানে উপযুক্ত, ফিট ফর মানে উপযুক্ত, কোয়ালিফাইড ফর মানে উপযুক্ত, সুইটেবল ফর মানে উপযুক্ত। তাহলে কি বললাম, কম্পিটেন্ট ফর মানে উপযুক্ত, এলিজিবল ফর মানে উপযুক্ত, ফিট ফর মানে উপযুক্ত, সুইটেবল ফর মানে উপযুক্ত, কোয়ালিফাইড ফর মানে উপযুক্ত। জাস্ট প্রত্যেকটা আমাদের কিন্তু সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, ক্লিয়ার। তারপরে কি আছে, কোনো কিছুর জন্য কেউ ধরো বিখ্যাত,
বিখ্যাত অর্থে আমরা কি ব্যবহার করব? বিখ্যাত অর্থে আমরা ফেমাসের পরে ফর, ওয়েল নোনের পরে ফর, ইলাস্ট্রিয়াসের পরে ফর, রিনাউন্ডের পরে ফর, সেলিব্রেটেডের পরে ফর, এমিনেন্টের পরে ফর, প্রমিনেন্টের পরে ফর, রিমার্কেবলের পরে ফর, নোটেডের পরে ফর। অর্থাৎ ফেমাস ফর, ওয়েল নোন ফর, ইলাস্ট্রিয়াস ফর, তারপরে রিনাউন্ড ফর, তারপরে সেলিব্রেটেড ফর, তারপরে তোমার ইমিনেন্ট ফর, তারপরে প্রমিনেন্ট ফর, রিমার্কেবল ফর, নোটেড ফর। এইগুলোর তোমার বাংলা অর্থ হচ্ছে মানে কোনো কিছুর জন্য বিখ্যাত, ঠিক আছে? তাহলে বিখ্যাত অর্থে এগুলোর পরে কিন্তু ফর বসে। তারপরে কি উপকারী অর্থে বেনিফিশিয়াল টু, উপকারী, কন্ডিউসিভ টু, উপকারী, কনজেনিয়াল টু, উপকারী, কনভেনিয়েন্ট টু, উপকারী, ঠিক আছে? উপকারী অর্থে কিন্তু এই প্রত্যেকটার পরে বেনিফিশিয়াল, কন্ডিউসিভ, কনজেনিয়াল, কনভেনিয়েন্ট প্রত্যেকটার পরে কিন্তু টু বসে। জাস্ট একটু মনে রাখবা। ক্ষতিকার অর্থে, ঠিক আছে? ক্ষতিকারক বা ক্ষতিকার, এই ক্ষতি করতেছে কোনো কিছু, এই যে ক্ষতিকারক অর্থে আমরা ডিট্রিমেন্টালের পরে টু বসাবো, ডিলেটেরিয়াসের পরে টু বসাবো, ফেটালের পরে টু বসাবো, হার্মফুলের পরে টু বসাবো, ইনজুরিয়াসের পরে টু বসাবো, হার্টফুলের পরে টু বসাবো, ইনিমিক্যালের পরে টু বসাবো, প্রিজুডিসের পরে টু বসাবো। তাহলে ক্ষতিকারক অর্থে কি বসাবো? ডিট্রিমেন্টাল টু মানে ক্ষতিকারক, ডেলিটেরিয়াস টু মানে ক্ষতিকারক, ফ্যাটাল টু মানে ক্ষতিকারক, হার্মফুল টু মানে ক্ষতিকারক, ইনজুরিয়াস টু মানে ক্ষতিকারক, হার্টফুল টু মানে ক্ষতিকারক, ইনিমিক্যাল টু মানে ক্ষতিকারক, প্রিজুডিয়াস টু মানে ক্ষতিকারক। আফটার দ্যাট তুমি জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, কারণ দেখো এখানে লাখ লাখ শিক্ষার্থী ফেল করবে, আবার হাজার হাজার শিক্ষার্থী প্লাস পাবে বা ভালো রেজাল্ট করবে। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি প্রশ্ন পাবা, ঠিক আছে? এই ক্লাসটা যে শুধুমাত্র এইচএসসির জন্য তা না, এখানে এইচএসসি এন্ড অ্যাডমিশনের একটা টাস্ক আছে, বুঝছো? তো তুমি আমার সাথে রিপিট করে করে পড়ো। আফটার দ্যাট তুমি পিডিএফটা নিয়ে পিডিএফটা পড়ে ফেলবা। তারপরে দেখো বার টু মানে বাধা দেওয়া, ব্যারিয়ার টু মানে বাধা দেওয়া, হিন্ডারেন্স টু, ইম্পেডিমেন্ট টু, অবস্ট্যাকল টু। অর্থাৎ বাধা অর্থে বারের পরে টু, ব্যারিয়ারের পরে টু, হিন্ডারেন্সের পরে টু, ইম্পেডিমেন্টের পরে টু, অবস্ট্যাকলের পরে টু। অর্থাৎ বার টু, ব্যারিয়ার টু, হিন্ডারেন্স টু, ইম্পেডিমেন্ট টু, অবস্ট্যাকল টু মানে প্রত্যেকটার বাংলা অর্থ হচ্ছে বাধা দেওয়া, এবং এই প্রত্যেকটার পরে কিন্তু টু বসছে অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে কি আছে দেখো, আত্মসমর্পণ করা বা সারেন্ডার করা। সারেন্ডারের সাথে আমরা পরিচিত আছি না? সারেন্ডার, সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা, যে ও পুলিশের কাছে আত্মসমর্পণ করছে মানে কি? সারেন্ডার করছে। সো বো টু, বো টু মানে কি? আত্মসমর্পণ করা, ঠিক আছে? বোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাজ এ টু। তারপরে গিভ ইন টু, গিভ ইন টু। এখন তুমি ধরো এটা পারো না, তোমার একটা মানে একটা মানে গ্যাপ আসলো, এখানে গিভ ইনের পর একটা গ্যাপ দেওয়া আছে, তুমি গিভ ইনের পরে কি দিও? বলো গিভের পরে ইন দেওয়া আছে, এরপরে কিছু হবে না, ক্রস মাইরে দিই। বাট এটাতে তোমার প্রিপোজিশন তো আবার ক্রস বসে না, তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। বাট তুমি যদি জানো যে গিভ ইন টু মানে আত্মসমর্পণ করা, তো তুমি কিন্তু তখন প্রপারলি অ্যান্সার করতে পারবা। সো ডিসিশন ইজ টোটালি আপ টু ইউ, যে তুমি এই ক্লাসটা গুরুত্ব সহকারে করবা কি করবা না। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, ইয়েল টু মানে আত্মসমর্পণ করা, সাবমিট টু আত্মসমর্পণ করা, অ্যাবান্ডন টু আত্মসমর্পণ করা, রিজাইন টু। তারপরে কি আছে দেখো, সারেন্ডার টু। তারপরে লেগে থাকা অর্থে অ্যাডিয়ার টু। লেগে থাকা মানে কি জানো? কোনো একটা কিছুর প্রতি তুমি অনেক বেশি প্যাশনিয়েট, অনেক বেশি ইচ্ছা যে আমি এই কাজটা করব, ঠিক আছে? আই হ্যাভ টু ডু ইট, আই ক্যান মেক ইট হ্যাপেন। সো এইরকম যে লেগে থাকা অর্থে, এই লেগে থাকা অর্থে তুমি কি ব্যবহার করবে? অ্যাডিয়ারের পরে টু, ক্লিং এর পরে টু, কিপ টু, স্টিক টু, স্ট্যান্ড টু। প্রত্যেকটার বাংলা অর্থ হচ্ছে লেগে থাকা। তারপরে মানে অনেক বেশি পরিমাণ ট্রাই করো আর কি। তারপরে তুমি দেখো এখানে আবার ফার্ম টু আছে, ট্রু টু, এই দুইটার মানেও লেগে থাকা। তারপরে তুমি একটু দেখো যদি খেয়াল করে, যে বর্জিত বা খালি অর্থে প্রত্যেকটা তোমার আর্টিকেল আগুন ইম্পর্টেন্ট। তুমি জাস্ট প্র্যাকটিস করতে যাবা, বোর্ড করছেন দেখো ঘুরাই ফিরাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এইগুলা থেকে ঘুরাই ফিরাই দিয়ে দিতেছে। সো স্টুডেন্টস তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ভাইয়া বা আপুরা, স্টুডেন্ট তো আবার মানায় না, ভাইয়া বা আপুরা তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা, এবং একটু রিপিট করো কাইন্ডলি, বুঝছো? যে বর্জিত বা খালি অর্থে বেয়ার অফ ব্যাংক রাপটপ, বেয়ার অফ ব্যাংক রাপটপ। তারপরে কি ডেস্টিটিউট অফ, ডিভয়েড অফ, এম্পাথি অফ। অর্থাৎ এই প্রত্যেকটার বাংলা অর্থ হচ্ছে খালি, ঠিক আছে? খালি বা বর্জিত, খালি বা বর্জিত অর্থে। তারপরে কি দক্ষ অর্থে, দক্ষ অর্থে এই প্রত্যেকটার পরে ইন বসে। দক্ষ, দক্ষ কোন একটা কাজে তুমি দক্ষ, যেমন অ্যাড্রয়েটিন, অ্যাডিপটিন, অ্যাটহোমিন। এই অ্যাটমের পরে যে ইন বসবে, এটা তুমি যদি জীবনে এটা না পড়তো, তুমি জীবনও জানতা যে অ্যাটমের পরে ইন হয়? অ্যাটমের পরে কিছু বসে? তুমি তো বলতো না কিছু বসে না। বাট অ্যাটমিন, জাস্ট অ্যাটমিন, তুমি একটু দেখো অ্যাটমিন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার একটা পার্টিকুলার বাংলা অর্থ আছে, যে দক্ষ, ঠিক আছে? এক্সপার্ট ইন মানে দক্ষ, এফিসিয়েন্ট ইন মানে দক্ষ, প্রফিশিয়েন্ট ইন মানে দক্ষ, স্কিলড ইন মানে দক্ষ, স্কিলফুল ইন মানে দক্ষ, ভার্সড ইন মানে দক্ষ। ক্যান ইউ ইমাজিন তুমি যদি এই ইনফরমেশনগুলো না জানতা, তুমি প্রপারলি উত্তর করতে পারবা? তুমি এতটা কনফিডেন্ট, তুমি এতটা কনফিডেন্ট কেমনে হইলা? তুমি যদি জেনারেল প্রিপোজিশনে বক্স আকারে দেখে যাও, যে বক্সের উপরে থাকলে এই, নিচে থাকলে ওই, নির্দিষ্ট সাল থাকলে ওই, তারিখ থাকলে ওই, এই দেখে পরীক্ষা দিতে গেলে মার্কও কিন্তু এই ওই হয়ে যাবে, বুঝছো? প্রিয় শিক্ষার্থী বা প্রিয় ভাই ও বোনেরা, ছোট ভাই বা তোমরা বোন আসো, ঠিক আছে? বাচ্চারা, তোমরা জাস্ট সুন্দর করে এগুলো পড়ে ফেলো, অনেক বেশি উপকৃত হবা। জাস্ট একটা কথা, অনলাইন ফর ইউ গাইস। তারপরে কোনো একটা জায়গার উদ্দেশ্যে যদি তুমি মানে ছেড়ে যাও বা যাত্রা শুরু করো, এইটার মানে তোমার দেখো কোনো স্থানের জন্য যাত্রা করা, কোনো স্থানের জন্য যাত্রা করার অর্থ হচ্ছে লিভ ফর, স্টার্ট ফর, মেক ফর, সেট আউট ফর, তারপর বাউন্ড ফর,
ঠিক আছে, কোনো একটা জায়গার জন্য বা স্থানের জন্য যাত্রা করার উদ্দেশ্যে আমরা এগুলো ব্যবহার করি, লিভ ফর, স্টার্ট ফর, তারপরে তোমার মেক ফর, সেট আউট ফর, তার বাউন্ড ফর। ঠিক আছে, তারপরে তুমি একটা দেখো উদাসীন অর্থে। উদাসীন মানে কি জানো? মানে কোনো কিছুর প্রতি মন নাই। এই উদাসীন অর্থে তুমি ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, ডিপ টু, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, ডিপ টু, এগুলোর পরে টু বসবে। তারপরে কি আছে দেখো, সংলগ্ন বা কাছে বুঝাইতে, সংলগ্ন বা কাছে বুঝাইতে, অ্যাডজাসেন্ট টু, অ্যাডজয়নিং টু, ক্লোজ টু, কন্টিজিয়াস টু, মানে সংলগ্ন বা কাছে, কাছাকাছি। তোমার বাড়ির পাশে ধরো একটা তোমার মসজিদ, সেই মস্ক বোঝাইটা কি হবে বলো তো? এই যে অ্যাডজাসেন্ট টু হবে। তারপরে কি, কোনো কিছু খোঁজা, খোঁজা অর্থে লুক ফর, সার্চ ফর, সিক ফর। তুমি ধরো চাকরি করতেছো, খুঁজতেছো, তোমাকে বলবে যে সিক ফর এ জব, তুমি একটা জবের জন্য খুঁজতেছো, একটা জব খুঁজতেছো। সো এইরকম সিক ফর, তারপরে সার্চ ফর, লুক ফর, প্রত্যেকটার বাংলা অর্থ তোমার খোঁজা। ঠিক আছে, এবং এরপরে কিন্তু ফর বসে, যেমন সিক, লুক, এগুলোর পরে ফর বসে। ভীত অর্থে অ্যাফ্রেড অফ, তারপরে আমার অ্যাপ্রিহেন্সিভ অফ, তারপরে ফিয়ারফুল অফ, ভীত মানে কোনো কিছু দেখে তুমি ভয় পাইছো, এই যে ভীত, এই ভীত হওয়া, এইটা অর্থে আমি বলতেছি কি দেখো, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ, ফিয়ারফুল অফ। তারপরে এট লাস্ট আমাদের কি, কোনো কিছু নিয়ে তুমি ধরো সন্দেহ প্রকাশ করতেছো, সন্দেহ, সন্দেহ প্রকাশ ক্ষেত্রে করার ক্ষেত্রে ডাউটফুল অফ, ডিউবিয়াস অফ, আর সাসপিশাস অফ। ঠিক আছে, ডাউটফুল অফ মানে কোনো একটা বিষয় নিয়ে তুমি সন্দেহ প্রকাশ করতেছো, এখানে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ডাউটফুল অফ, ডাউটফুল এর পরে অফ বসে। তারপরে কি ডিউবিয়াস অফ, ডিউবিয়াস এর পরে অফ বসে। সাসপিশাস অফ, সাসপিশাস এর পরে অফ বসে, যার বাংলা অর্থ কি সন্দেহ প্রকাশ করা বা সন্দেহ করা। তারপরে কি আছে দেখো, কোনো কিছুর জন্য তুমি ধরো প্রতিকার, এই প্রতিকার অর্থে তুমি রেমেডি ফর, কিউর ফর, পিনাসিয়া ফর। ঠিক আছে, রেমেডি অর্থে তুমি জাস্ট এইগুলোর পরে ফর বসাবা। তারপরে কি আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা করা মানে কোনো কিছু চাওয়া বা কোনো কিছুর পিছনে দৌড়ানো, এই অর্থে তুমি অ্যাসপায়ার টু বা আফটার, হ্যাঙ্কার আফটার, ক্রেভ আফটার বা ফর, যে কোনো একটা দিলে হবে। এবং এইগুলো তো তোমরা খুবই কমন, মোস্ট কমন। এই সেগমেন্টগুলো প্রত্যেকটা সেগমেন্ট কমন, মোস্ট কমন। আমি যখন এইচএসসিটা ছিলাম 2022-23-এ, আমি আমি আমার মানে বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে, বোর্ডে এক্সাম দিতে গেলে, আমার কলেজে এক্সাম দিতে গেলে, কোচিং এক্সাম দিতে গেলে, সব জায়গায় এইগুলোর ব্যবহার চলে আসে। তারপরে কি অনুরূপ বা সদৃশ্য, অর্থাৎ একই রকম বা অনুরূপ অর্থে অ্যানালগাস টু, অ্যাকিন টু, সিমিলার টু। তারপরে কি আছে দেখো, বঞ্চিত অর্থে ডিপ্রাইভড অফ, ব্রেভড অফ। বঞ্চিত অর্থে কি ডিপ্রাইভড অফ, ব্রেভড অফ, অর্থাৎ কোনো কিছু থেকে তুমি ধরো বঞ্চিত, এই বঞ্চিত অর্থে ডিপ্রাইভড অফ, ব্রেভড অফ। তারপরে কি কোনো কিছুর ভিতরে তুমি অনেক ডিপলি নিমগ্ন বা ওই বিষয়টাই তুমি অনেক বেশি জড়িয়ে গেছো। ঠিক আছে, নিমগ্ন বা জড়িয়ে যাওয়া, অনেক ডিপলি জড়িয়ে যাওয়া অর্থে অ্যাবজর্বড ইন, প্লান্সড ইন, তারপর এঙ্গেজড ইন, অকুপাইড ইন, এনগ্রোসড ইন, ইমেজড ইন। এই প্রত্যেকটার পরে ইন বসছে, যে অ্যাবজর্বের পরে ইন, প্লাঙ্কডের পরে ইন, তারপরে তোমার এঙ্গেজের পরে ইন, অকুপাইডের পরে ইন, এনগ্রোসডের পরে ইন, ইমার্জের পরে ইন। অ্যান্ড প্রত্যেকটার মিনিং রেফার করে যে তুমি কোনো একটা কিছুতে অনেক মানে ডিপলি জড়াই গেছো। সো এই ডিপলি জড়িয়ে যাওয়া, এইগুলো অর্থে আমরা কি ব্যবহার করব, যে ইমার্জের পরে ইন, বা এই যে ওয়ার্ডগুলো তুমি দেখতেছো প্রত্যেকটার পরে ইন ব্যবহার করবো। ক্লিয়ার? প্রত্যেকটার বাংলা অর্থ কিন্তু সেম। তারপরে কি যোগ করা অর্থে অ্যাড টু, অ্যাফেক্স টু, অ্যাপেন্ড টু, তারপরে গিয়েছে দেখো অ্যাটাচ টু, ক্রেডিট টু, মানে যোগ করা, কোনো কিছুর সাথে তুমি কোনো কিছু যোগ করতেছো। তারপরে কি ঈর্ষান্বিত বা তোমার ঈর্ষা করা মানে তো আমরা বুঝি, এই যে জেলাস, জেলাস ওয়ার্ডের সাথে তোমরা তো অনেক বেশি পরিচিত, জেলাস পরিচিত, তুমি মিলাই দেখো জেলাসের সাথে পরিচিত, যে জেলাস অফ, এনভাইয়াস অফ, এর দুইটারই বাংলা অর্থ হচ্ছে ঈর্ষান্বিত। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, মানে কোনো কিছুর প্রতি নির্ভরশীল অর্থে ডিপেন্ডেন্ট অন বা রিলায়েন্ট অন, ডিপেন্ডেন্ট অন বা রিলায়েন্ট অন, মানে কোনো কিছুর উপর তুমি নির্ভর করতেছো, নির্ভরশীল অর্থে ডিপেন্ডেন্ট অন আর রিলায়েন্ট অন। সো আমাদের কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট ভালো করে পড়তে হবে। তারপরে কি আছে দেখো, কোনো কিছুর জন্য তুমি ধরো অজুহাত দিচ্ছ, আমরা অজুহাত দিই না, যে স্যার আমরা দিতাম না স্কুল কলেজে, স্যার আমি আজকে বাড়ির কাজ করিনি, কেন করি না, এই বুঝাইতাম। সেই ক্ষেত্রে দেখো এক্সকিউজ ফর মানে অজুহাত দেওয়া বা কোনো কিছুর জন্য অজুহাত তৈরি করা। তারপরে কি প্রিটেক্স ফর মানে অজুহাত তৈরি করা বা অজুহাত দেওয়া। তারপরে কি কোনো কিছুর সাথে জড়িত বা মগ্ন, আবার এটা চলে আসছে কনসার্ট ইন, তারপরে ইনভলভড ইন, আবার ইমপ্লিকেটেড ইন। তারপরে দেখো কান কাটো বা কানে তুমি কম শোনো, কানে কালা যেটা বলে আমাদের, বা বয়রা যেটা বলে, যে ডাল অফ মানে কানে কম শোনা, ডিপ অফ মানে কানে কম শোনা, হার্ড অফ মানে কানে কম শোনা, শর্ট অফ মানে কানে কম শোনা বা কান কাটো। তারপরে কি আছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, আরেকটা সেগমেন্ট, লাস্ট স্লাইড ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, সেটা হচ্ছে কাউকে ধরো তুমি মানে প্রশংসা করতেছো, ঠিক আছে, বা কারো প্রতি তুমি শ্রদ্ধা নিবেদন করতেছো, কারো প্রতি শ্রদ্ধা নিবেদন বা কারো প্রতি প্রশংসা করা। এই সেগমেন্টগুলোতে তুমি যে প্রিপোজিশনগুলো ব্যবহার করবে, যে প্রিপোজিশনগুলো আসবে, সেটা হচ্ছে অ্যাডমাইরেশন ফর মানে কি কারো প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এস্টিম ফর মানে কি শ্রদ্ধা নিবেদন করা, রেসপেক্ট ফর মানে কারো প্রতি শ্রদ্ধা, রিগার্ড ফর, রেভারেন্স ফর। ঠিক আছে, তাহলে কি বললাম, যে অ্যাডমাইরেশন ফর, এস্টিম ফর, রেসপেক্ট ফর, রিগার্ড ফর, রেভারেন্স ফর, এই প্রত্যেকটার বাংলা অর্থ হচ্ছে কারো প্রতি অনেক বেশি শ্রদ্ধা কি দেওয়া, শ্রদ্ধা নিবেদন করা। এগুলোর বাংলা অর্থ কিন্তু এই, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করা অর্থে অ্যাডমাইরেশনের ফর, এস্টিমের ফর, ঠিক আছে। তারপরে কোনো কিছুতে দক্ষ অর্থে গুড অ্যাট, এপ্ট অ্যাট,
ঠিক আছে, গুডের পরে অ্যাট আসলে এর বাংলা অর্থ হয় দক্ষ। তারপরে কি এপ্টের পরে অ্যাট আসলে এর বাংলা অর্থ হয় দক্ষ। আবার কোনো কিছুতে তুমি ধরো অপটু বা আনাড়ি বা কোনো কিছু ভালো মতো পারো না, এইটা অর্থে তোমার ব্যাডের পরে আবার গুডের মতো অ্যাট বসে। ব্যাড অ্যাট মানে আনাড়ি বা অপটু, ওটস অ্যাট মানে আনাড়ি বা অপটু, ক্লামজি অ্যাট মানে আনাড়ি বা অপটু, ডাল অ্যাট মানে আনাড়ি বা অপটু। ক্লিয়ার? তারপরে কি ভোগা, কোনো কিছুতে তুমি একটা রোগে ভুগতেছো, তো এই ক্ষেত্রে সাফার ফ্রম মানে ভোগা। ঠিক আছে, তারপরে কি কোনো কিছু একটা বা কোনো একটা রোগ থেকে তুমি ধরো মুক্তি পাইছো, রিকভার ফ্রম মানে কি তোমার ওই রোগটা থেকে মুক্তি পাওয়া, বুঝছো? তারপরে কি আমরা যদি কোনো কিছুতে খুব ভালোভাবে আসক্ত হয়ে যাই বা কোনো আসক্ত হওয়া বা কোনো কিছুর সাথে অনেক বেশি লেগে যায়, তো এই ক্ষেত্রে আমরা কি বলি অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু। ড্রাগ অ্যাডিকশন না, অ্যাডিক্টেড টু। ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝালাম যে অ্যাডিক্টেড টু বা ডেডিকেটেড টু, অর্থাৎ উৎসর্গ করা বা লেগে থাকা, এগুলো অর্থে আমরা অ্যাডিক্টেডের পরে টু বা অ্যাডিক্ট টু বা তোমার ডেডিকেটেড টু। ঠিক আছে, তারপরে আমি যদি বলি কোনো কিছুর জন্য যদি তুমি কিছু উৎসর্গ করতে যাও, ঠিক আছে, ট্রু টু, তারপরে কি কনস্ট্যান্ট টু। বা আবার যদি কোনো একটা জায়গায় তুমি দেখতেছো যে মিথ্যা প্রতারণা আছে, এই ক্ষেত্রে বি ফলস টু। ঠিক আছে, ফলস টু অর্থাৎ বীর এখানে একটা ভার বসবে। তারপরে কি কোনো কিছুর ভিতরে তুমি যদি কোনো কিছু মানে ঢুকাইতে চাও, অর্থাৎ অন্তর্ভুক্ত অর্থে ইনক্লুসিভের পরে অফ, অন্তর্ভুক্ত অর্থে ইনক্লুসিভের পরে অফ। ঠিক আছে, ইনক্লুসিভ অফ এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার কোনো কিছু যদি তুমি বাদ দিতে চাও তাহলে আবার এক্সক্লুসিভ অফ বা ফ্রি অফ মানে বাদ দেওয়া। তারপরে কি আছে দেখো, রাজি হওয়া, রাজি হওয়া অর্থে অ্যাসেন্ট টু, তারপরে কি অ্যাকসেপ্ট টু, তারপরে তোমার কনসেন্ট টু। ঠিক আছে, অর্থাৎ রাজি হওয়ার অর্থে তুমি ধরো কোনো একটা সিদ্ধান্তে রাজি হইছো, কনসেন্ট দেওয়ার, রাজি হওয়া মানে কি কনসেন্ট না, কনসেন্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসবে, অ্যাকসেপ্ট টু হবে, তারপর অ্যাসেন্ট টু হবে। আবার যদি তুমি আপত্তি করো কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবজেক্ট টু বা ডিমান্ড টু, অবজেক্ট টু বা ডিমান্ড টু। তাহলে কি আপত্তি করার ক্ষেত্রে অবজেক্ট টু বা ডিমান্ড টু, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপরে এইখানে জাস্ট কিছু ওয়ার্ড তুমি দেখতেছো, এই ওয়ার্ডগুলো তুমি যখন মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তখন জেনারেলি কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা দেখি না যে অ্যাক্টিভ থেকে আমি যখন প্যাসিভ করতেছি তখন আমার মানে ভার্বের পরে আমি কি করি বাই দিই, বাই দিয়ে আমরা কি করি সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম বসাই, হয় না? এরকম কিন্তু হয়। বাট আমাদের কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে বাই বসে না। এইখানে যে ভার্বগুলো দেখতেছো, এই ভার্বগুলোর পরে প্যাসিভের ক্ষেত্রে তুমি কখনো বাই বসাইতে পারবা না। এই ভার্বগুলোর পরে যদি কোনো ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে এই ভার্বগুলোর পরে তুমি উইথ বসাবা। ঠিক আছে, আর এই ভার্বগুলোর পরে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই জায়গাগুলোতে তুমি অ্যাড বসাবা। কিন্তু তুমি এই ভার্বগুলোর ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে তুমি কোনোভাবে, ঠিক আছে, অ্যাট এনি এক্সটেন্ট তুমি এই ভার্বগুলোর পরে তুমি প্যাসিভের ক্ষেত্রে বাই বসাইতে পারবা না। এই ভার্বগুলোর পরে ব্যক্তি থাকলে উইথ বসবে, আর যদি বস্তু থাকে তাহলে অ্যাড বসবে। যেমন অ্যানয়েড, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসপ্লিজড, ডিসস্যাটিসফাইড, তারপরে যে ডিসগাস্টেড, চার্মড, মার্ভেলড, তারপরে প্লিজ, স্যাটিসফাইড, শকড, স্টান্ড, তারপরে কি সারপ্রাইজড, ভেক্সড। এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে উইথ বসবে, আর যদি তোমার বস্তু থাকে বা থিং থাকে তাহলে অ্যাড বসবে। সো আমরা কিন্তু সুন্দর করে পড়ে ফেললাম। প্রত্যেকটা সেগমেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাকে অবশ্যই জানাবা যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তুমি নেক্সট কোন ক্লাস চাও। আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন আপলোড হওয়া শুরু হয়েছে, প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটা আপলোড হয় আমাদের ইউটিউবে। সো জাস্ট তুমি এখানে এঙ্গেজ থাকো, স্বপ্নরাবি থেকে বেস্ট কিছু পাচ্ছ, হিরামনস ক্লাসরুম থেকে বেস্ট কিছু পাচ্ছ, হিরামন ভাইয়া থেকে বেস্ট কিছু পাচ্ছ। ঠিক আছে, সো আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝছি। আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব। কি করব? বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব। সো বোর্ড কোশ্চেন সলভ করার আগে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি, বিকজ এটা খুব বেশি নেসেসারি একটা বিষয়। তোমরা যারা 26 ব্যাচ এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো এবং আপকামিং যারা ব্যাচগুলো আসবা, তোমাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি। তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের জন্য আমাদের একটা এক্সিস্টিং কোর্স এখন আছে, সেটা হচ্ছে 26 এবং 27 ব্যাচ যে ইবিআই 3.0 কোর্স। ইবিআই 3.0 কোর্স মানে ইংরেজি, বাংলা এবং আইসিটি তিনটা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্স। এই কোর্সটায় ভর্তি বন্ধ হবে একদম। আমরা একটু ডেট চেঞ্জ করছি, 10 তারিখ ছিল, এটা 20 তারিখ একদম ফিক্স, যে 20 তারিখে আমাদের এই ইবিআই 3.0 কোর্সটাতে ভর্তি লক। এই ইবিআই 3.0 কোর্সে তুমি 20 তারিখের পরে ভর্তি হতে পারবে না। যেই কোর্সটাতে তুমি ইংরেজি, বাংলা এবং আইসিটির এই তিনটা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারছিলা, ইংরেজি 2টা পার্ট, বাংলা 2টা পার্ট, আইসিটি। এবং আমরা জানি যে ইংলিশে কি পরিমাণ ফেল করে, বাংলায় কি পরিমাণ ফেল করতেছে, বা আইসিটির এমসিকিউতে কি পরিমাণ ফেল করতেছে, সব মিলে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয় এই তিনটা সাবজেক্টে। আমরা অনেক গ্রুপ সাবজেক্টকে অনেক বেশি প্রাধান্য দিয়ে রাখি, বাট দিন শেষে আমরা ফেল করি এইগুলাতে। সো আমাদের একটু মনে রাখতে হবে আমাদের এই তিনটা সাবজেক্ট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সো এই তিনটা সাবজেক্টের যে কোর্সটা, এই কোর্সে ভর্তি তোমার 26 বা 27 ব্যাচ 20 তারিখ অফ হবে, 20 ডিসেম্বর। এবং এই কোর্সে যদি তুমি এখন ভর্তি হও, তুমি মাত্র 1000 টাকায় ভর্তি হতে পারবা। এবং এই 1000 টাকার কোর্সে তুমি ভর্তি হওয়ার পরে আমাদের কোর্সটার কোর্স ফি 3000 টাকা। আমাদের কিন্তু আমাদের ডিসকাউন্ট অলরেডি 1200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 1000-এর বেশি স্টুডেন্ট এখন 1000 টাকা করে রাখা হয়েছে। জাস্ট তুমি 20 তারিখের পরে এটা আর ভর্তি হতে পারবা না। এখন এই কোর্সে ভর্তি হলে তুমি এই ডিইউবি প্রি অ্যাডমিশনের কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা। এই ডিইউবি প্রি অ্যাডমিশনের কোর্সটা হচ্ছে তোমরা যারা মেইনলি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও, আমি একটা কথা অলওয়েজ বলি, তোমার স্বপ্ন যদি থাকে একটু বড়, লাইক ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চান্স পাইতে চাও, তাইলে তোমাকে কি করতে হবে? তোমাকে এইচএসসি থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে হবে। উইদাউট তুমি যে এইচএসসি থেকে প্রিপারেশন নেওয়া,
তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কোনোভাবে চান্স পাবে না, কারণ এখন মানে পুরো স্ট্যান্ডার্ড আলাদা করছি, স্টুডেন্টরা স্মার্ট, ওভারঅল তোমার প্রিপারেশনের বেসটা যদি অনেক বেশি ভালো হয় দেন ঠিক আছে আফটার দ্যাট তুমি চান্স পাবো, আদারওয়াইজ তুমি ওই যে 3 মাস 4 মাসের প্রিপারেশনে চান্স পাবা না। সো এই কোর্সটা হচ্ছে আমাদের একটা গাইডলাইন সিরিজের, আমাদের এই কোর্সটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজের একটা কোর্স, আর এই কোর্সটা হচ্ছে গাইডলাইন সিরিজের একটা কোর্স। এই গাইডলাইন সিরিজের একটা কোর্সে মাত্র 30টা ক্লাস হবে, 30টা লেকচার শিট থাকবে, এবং এই কোর্সটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে, প্রিমিয়াম গাইডলাইন সেশন থাকবে, আবার এই যে ক্লাস থাকবে, লেকচার শিট থাকবে, ডিউ স্ট্যান্ডার্ড 10টা কুইজ থাকবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিট সম্পর্কে এইচএসসিতে থাকতে তুমি পুরো এ টু জেড জেনে যাবা। এবং এইটা জানা যে কি পরিমাণ নেসেসারি, আর্টস কমার্স সায়েন্স তুমি যেই হও না কেন, তোমার টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিট হয়, অ্যান্ড আর্টসের বলে আমার টার্গেট তো একটাই, এইটাই ঠিক আছে, আর কমার্স আর সায়েন্স দ্বারা বিভাগ পরিবর্তন করবা। সো এই সেগমেন্ট এই কোর্সটা তুমি সম্পূর্ণ ফ্রি পাবা, যে কোর্সটার কোর্স ফি 690 টাকা, মানে এটা কোর্স ফি 1000 টাকা, এখন 31% অফে 690 টাকায় ভর্তি হতে পারতেছো, ঠিক আছে। তো এইটা এখন এনরোল করলে 20 তারিখের আগে এনরোল করলে এটা সম্পূর্ণ ফ্রিতে পাবা। আর এইটা যদি তুমি পার্টিকুলারলি এনরোল করতে চাও দেন ইউ ক্যান, তুমি এটা পার্টিকুলারলি এনরোল করতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদের পেজে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো, আমাদের ক্যাপশন নাম্বার দেওয়া থাকবে, আমাদের কমেন্টে নাম্বার দেওয়া থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা 26 ব্যাচ আছো তোমাদের সাথে এই বিষয়টা একটু বলে রাখি, এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমাদের ফাইনাল রিভিশন, ঠিক আছে, এফআরবি ফাইনাল রিভিশন এখনো আসি নাই, আমরা কিন্তু মাত্র 3টা সাবজেক্টের ফাইনাল রিভিশন তোমাদের করাই, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আইসিটি। এই 3টা সাবজেক্টের জন্য আমাদের ফাইনাল রিভিশনে 60টা ক্লাস থাকে। তুমি ইংলিশ বাংলা এবং আইসিটিতে যদি একদম গরু গাদাও হও যে তুমি ইংলিশ বাংলা আইসিটি কিছু পারো না, কোনো দরকার মানে কোনো সমস্যা নেই, ফাইনাল রিভিশনে 60টা ক্লাসে 20টা ক্লাস ইংরেজি, 20টা ক্লাস বাংলা, 20টা ক্লাস আইসিটি। আমাদের দায়িত্ব আমরা কিভাবে শেষ করাবো, এই 20টা এবং আর 20টা টোটাল 60টা ক্লাসে ইংরেজি বাংলা আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার হবে। এই কোর্সটাতে ভর্তি শুরু হবে জানুয়ারির 15 থেকে 20 তারিখ নাগাদ, জানুয়ারির 15 থেকে 2026 সালে হয়তো 25 সালে ডিসেম্বর, 2026 সালে জানুয়ারি বা তোমার জানুয়ারির আর কি 15 থেকে 20 তারিখ নাগাদ ওই কোর্সটাতে আমাদের এফআরবি ফর ইভিআই 4.0 ওই কোর্সটাতে এনরোল শুরু হবে। ওই কোর্সটাতে আমরা একটা বই পর্যন্ত দিব, ওই কোর্সটা আমাদের ওয়েবসাইটে প্রচালিত হবে, আমাদের ওয়েবসাইট থেকে তুমি পারচেজ করে নিতে পারবা। তুমি খেয়াল রাখবা জানুয়ারি 10 বা 15 তারিখ তোমরা আমাদের সাথে যারা ক্লাস করতে ইন্টারেস্টেড, আমি জাস্ট একটু বললাম, আমরা খুব কম্প্যাক্ট সিরিজের ওই কোর্সটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজের কোর্স, মানে অল্প সময় বেশি তোমাকে খাওয়াই দেওয়া হবে, ঠিক আছে, কম্প্যাক্ট সিরিজ মানে হচ্ছে এইটা। আর আমাদের যে গাইডলাইন সিরিজের কোর্স তো বললাম যে গাইডলাইন সিরিজ কোনটা কম্প্যাক্ট সিরিজ, কারণ আমাদের সিরিজগুলো কিন্তু খুবই প্রিমিয়াম, আমরা যে সিরিজ, আর এখন যেটা চলতেছে তোমার ডিটেইলড একটা সিরিজের কোর্স কিন্তু চলতেছে। সো এখন ওই কোর্সটায় তোমার ওই সময় তুমি এনরোল করতে পারবা। আর যারা 27 ব্যাচ আছো, 27 ব্যাচের জন্য আমাদের ইবিআই নেক্সট কোর্সটা আসবে হয়তো মার্চ মাসে, 2026 সালের মার্চ বা ফেব্রুয়ারিতে। আমাদের সাথে যোগাযোগ রাখো, আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, দেখবা। এখন আমরা এই বোর্ড কোশ্চেনটা একটু সলভ করি, যে এ গুড বয় ইজ এক কাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে তুমি এক কাস্টমের পর কি বসাবো বলো, তুমি কি জানো? এই এক কাস্টমের পরে কিন্তু টু বসবে, কেন কি এক কাস্টমের টু মানে অভ্যস্ত, কোনো কিছু তো অভ্যস্ততা অর্থে এক কাস্টম টু, কোনো কিছু তো অভ্যস্ততা অর্থে এক কাস্টম টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। এখন তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন না জানো, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন না পারো, তাহলে তুমি কেমনে ভালো করবে বলো? আমি জাস্ট তোমাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে এক কাস্টম টু মানে অভ্যস্ত, তাহলে তোমার গুড বাই, এখানে তোমার চোখ বন্ধ করে বাংলা অর্থ তুমি জানো না, নো ম্যাটার, তোমাকে জাস্ট এইখানে তুমি টু বসাবা, কেন বসাবা? জাস্ট ফর এক কাস্টম, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে তোমার কোনো এখতিয়ার নেই, আমার কোনো এখতিয়ার নেই। তারপরে কি, হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং, সে কোনো একটা খারাপ কাজে কিন্তু অ্যাডিক্টেড না। অ্যাডিক্টেডের পরে কি টু হবে, কেন? আমি একটু আগে পড়াইছি, আমি এত ব্যাখ্যা তোমাকে দিব না এখন। তারপরে কি, হি ইজ নট অ্যাডভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, অর্থাৎ তার কিন্তু মানে অ্যাভার্স না অ্যাভার্স, হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, তার কিন্তু কোনো ধরনের কোনো মানে হার্ড ওয়ার্ক বা পরিশ্রমের প্রতি কোনো বিতৃষ্ণা নাই। সো অ্যাভার্স মানে বিতৃষ্ণা, অ্যাভার্স টু একটু আগে পড়াইছি, অ্যাভার্স টু মানে বিতৃষ্ণা, ঠিক আছে, অ্যাভার্স এর পরে টু। তারপরে হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন, সো হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন, সে তার মানে স্বপ্ন বা প্রতিজ্ঞার প্রতি অনেক বেশি মানে অটল। সো ক্লিংস এর পরে কি বসে? টু বসে, একটু আগে দেখছি না, ক্লিংস এর পরে টু বসে, একটু আগে দেখছি না, এখানে তো আমার বোঝানোর কিচ্ছু নাই। তারপরে কি আছে দেখো, সিন্স হিজ ইউজ ড্যাশ হার্ড ওয়ার্ক, যেহেতু সে হার্ড ওয়ার্কের সাথে পরিচিত, ইউজের পরে কি টু মানে পরিচিত অর্থে, হি ইজ নট ডাউটফুল ড্যাশ ইজ সাকসেস, সে তার সাকসেস নিয়ে অনেক বেশি চিন্তিত না বা সে অনিশ্চিত না। ডাউটফুলের পরে কি অফ বসে না, আমি একটু আগে পড়াইছি না, ডাউটফুল অফ মানে কি, তারপরে তোমার সাসপিশাস অফ, এই যে তোমার সন্দিয়ান, তো ডাউটফুলের পরে আমার কি বসবে? অফ বসবে। তারপরে কি আছে দেখো, হি ইজ ভেরি মাচ কশাস ড্যাশ হিজ স্টাডিজ, সে কিন্তু তার স্টাডি নিয়ে অনেক বেশি সতর্ক। সো কশাস এরপরে তুমি অ্যাবাউট দিতে পারো, ঠিক আছে, কশাসের পরে অ্যাবাউট, একটু আগে পড়াইছি যে সতর্কতা অর্থে যে কশাস অ্যাবাউট আছে, আমি জাস্ট একটু আগে পড়াইছি। তারপরে কি, হি ইজ নট বোস্টফুল অফ, দুইটা একটা জাস্ট মিসিং আছে,
কারণ আমি তোমার বলছি 90% আমার এখানে আছে আর বাকি 10% আমার পিডিএফে আছে। আমি তো সব ধরে পড়াই দিতে পারবো না, আমার যে মেইন পিডিএফ, সো 2টা পিডিএফ পেয়ে যাও ভিডিও শেয়ার করে, পেজে মেসেজ দিলে। আর কোর্সে যারা এনরোল করতে চাও এনরোল করে ফেলো, জাস্ট একটা বেস্ট প্রিপারেশন নাও। ঢাকা ইউনিভার্সিটি বা এইচএসসি যে লেভেলের শিক্ষার্থী হও বা এসএসসি হইলে আমাদের জানাও তোমাদের কোন ক্লাসগুলো প্রয়োজন। তারপরে কি আছে দেখো, হি ইজ নট বোস্টফুল ড্যাশ ইজ ট্যালেন্ট, সে কিন্তু বোস্টফুলের পরে আবার অফ, সব আমাদের প্রিপোজিশনের শিটে একদম অ্যাভেলেবেল বা একদম সাজানো। বোস্টফুল অফ মানে কি, দম্ভ করা, অর্থাৎ সে কিন্তু তার মানে এই ট্যালেন্ট নিয়ে দম্ভ করে না। তারপরে কি, হি বিহেভস ওয়েল ড্যাশ অল, হি বিহেভস ওয়েল উইথ অল, মানে সে কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করে। এটা কিন্তু জেনারেল প্রিপোজিশন, যে উইথ মানে সঙ্গে বুঝাইতে। আর বাকি দেখলা এখানে 10টা তুমি ব্যবহার করলা, সরি 9টা ব্যবহার করলা, 8টা তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা তুমি ব্যবহার করছো তুমি কি থেকে, উইথ দিয়ে, মানে তোমার জাস্ট জেনারেল দিয়ে। তারপরে কি, হি অ্যাটেন্ড ড্যাশ হিজ স্টাডিজ, অর্থাৎ সে তার পড়াশোনার প্রতি মনোযোগী, অ্যাটেন্ড টু মানে মনোযোগী। সব আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীটের ভিতরে আছে, বা এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন দিয়ে রাখছিলাম। সো এই হচ্ছে ব্যাপার প্রিয় ভাই বোন এবং শিক্ষার্থীরা। আমার এখন আর বেশি কিছু বলার নেই, আমি তোমাদের বললাম আমাদের ইউটিউবে তুমি সকল ক্লাস পেয়ে যাবে, তোমার যা যা প্রয়োজন সকল ক্লাস তুমি আমাদের ইউটিউবে পেয়ে যাবা, ঠিক আছে? সকল ক্লাস তোমার যা যা প্রয়োজন। আর কোর্সে এনরোল করবা, কোর্সে এনরোল করে ক্লাস শুরু করতে পারো। সো তোমরা আমাদের সাথে যারা প্রিপারেশন নিতে চাও, এখন আমি তোমাকে ভালো করে বুঝাই বললাম, ঠিক আছে? তো ভালো থাকো, আমরা সবাই ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? অল দ্য বেস্ট এইচএসসি 26, 27 অ্যান্ড আপকামিং 28 ব্যাচ। লাভ ইউ অল গাইজ, আমাদের সাথে যুক্ত থেকো। আর যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, আমি ভাই এই টপিক পড়তে চাই, এটা জানতে চাই, দেন জাস্ট কমেন্ট করো, শেয়ার করে জানাও ভাই এই প্রয়োজন, বা কমেন্ট করে জানাই দাও, দেন উই উইল হেল্প ইউ। অল দ্য বেস্ট।